নমস্কার, গুড আফটারনুন। রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের তরফ থেকে সমস্ত ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ক্লাস 9-এর থার্ড টপিকস, যেটা ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত নিয়ে আলোচনা করছি। গতদিন আমরা ইতালির ঐক্য আন্দোলন নিয়ে আলোচনা করেছি। সেখানে ইতালির ঐক্য আন্দোলনে প্রধান তিনজন নেতা, আমরা তার নিয়ে কথা বলেছি। প্রধান তিনজন নেতার নাম তোমরা জানো, নামগুলো আবার বলছি: জোসেফ মাৎসেনি, কাউন্ট ক্যামিলো কাভুর এবং গ্যারিবল্ডি। শেষ পর্যন্ত 1815 খ্রিস্টাব্দে কার্বোনারি সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে যে ইতালির ঐক্য আন্দোলনের সূচনা ঘটেছিল, তার পরিসমাপ্তি ঘটে 1870 খ্রিস্টাব্দের সেডানের যুদ্ধের পর। এবং 1871 খ্রিস্টাব্দে উত্তর ইতালি ঐক্য অর্থাৎ রোম দখলের ফ্রাঙ্কফুর্টের সন্ধির মাধ্যমে ইতালির ঐক্য আন্দোলন সম্পন্ন হয়। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ, তোমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। যদিও গতদিন আমরা একটা হিন্টস দিয়েছিলাম যে জার্মানির জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা ঘটেছিল এবং সেই সূচনার ঢেউ কিন্তু 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমেই সূচনাটা ঘটেছিল। এবং ইতালির মতোই জার্মানির ঐক্য আন্দোলনের প্রধান বাধা যেটা ছিল, সেটা হলো অস্ট্রিয়া। তাহলে আমরা আজকের টপিকসটা লিখি: জার্মানির ঐক্য আন্দোলন, জার্মানির ঐক্য আন্দোলন। এই টপিকসটা আমরা আলোচনা করব। তাহলে দেখো, জার্মানির ঐক্য আন্দোলনের তাহলে প্রধান অন্তরায়কে, প্রধান বাধাকে অস্ট্রিয়া। অস্ট্রিয়া হচ্ছে এই শক্তিটা। তাহলে জার্মানির প্রধান শত্রু ছিল অস্ট্রিয়া। অস্ট্রিয়া এটি পরে তোমাদের 1 নম্বরে। জার্মানির ঐক্য আন্দোলনের প্রধান প্রতিবন্ধকতা বা প্রধান শত্রু ছিল অস্ট্রিয়া। অস্ট্রিয়া জার্মান রাষ্ট্র হলেও সেখানে বিভিন্ন জাতির মানুষ বসবাস করত এবং স্বাভাবিকভাবে তাদের ভাষাগত পার্থক্য অনেকটাই ছিল। এবং অধিকাংশ জার্মানির অধিকাংশ প্রজায় প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী যারা ছিল তারা সংখ্যালঘু। বেশিরভাগ যেটা ছিল ক্যাথলিক সম্প্রদায় মুক্ত। এবং এর ফলে ক্যাথলিকদের সাথে প্রোটেস্ট্যান্টদের একটা বাধা সৃষ্টি ছিল। এবং অস্ট্রিয়া একাধিপত্য যদি জার্মানিতে অবসান না ঘটানো যায়, তাহলে জার্মানির ঐক্য আন্দোলন সম্পন্ন করা যাবে না। এবং
সম্রাটের অনুমতিও দরকার ছিল। এবং আমরা জানি নেপোলিয়ন বোনাপার্টের পর নেপোলিয়ন বোনাপার্ট ক্ষুদ্র ক্ষুদ্র 300টি জার্মান রাজ্য নিয়ে কনফেডারেশন অফ দি রাইন 1806 খ্রিস্টাব্দে গঠন করেছিল। এবং অর্থাৎ জার্মানির ঐক্য আন্দোলনের সূচনা যদি প্রকৃতপক্ষে বলি আমরা, তাহলে কিন্তু দেখব যে নেপোলিয়ন বোনাপার্ট শুরু করেছিলেন। এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর নেপোলিয়ন পরবর্তীকালে প্রিন্স মেটার্নিক পুরাতনতন্ত্র বজায় রাখতে গিয়ে জার্মানির স্বাধীনতা আন্দোলনকে, ঐক্য আন্দোলনকে একেবারে স্তব্ধ করে দিয়েছিল। এবং স্তব্ধ করে দেওয়ার জন্য 1819 আমরা জানি সেপ্টেম্বরে কার্লসবার্গ ডিক্রি জার্মানির বোহেমিয়ার বিশ্ববিদ্যালয়ে জারি করেছিলেন। অর্থাৎ তাদের স্বাধীনতা বলে কোনো ছিল না। এবং এই অবস্থায় জার্মানির জাতীয়তাবাদী আন্দোলনকে যদি ঐক্যবদ্ধ করতে হয়, তার জন্য রাজনৈতিক ঐক্য না থাকলেও জার্মানিতে সেই সময় অর্থনৈতিক ঐক্য আন্দোলনের সূচনা ঘটেছিল। এবং সেই অর্থনৈতিক ঐক্যের ক্ষেত্রে জার্মানির একটি ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র প্রাশিয়া কিন্তু নেতৃত্ব প্রদান করেছিল। এবং প্রাশিয়াতে 1818 খ্রিস্টাব্দে জোলভেরেইন গঠিত হয়েছিল। এটি কি না, এটি একটি শুল্ক সংঘ। জোলভেরেইন একটি শুল্ক সংঘ 1818 খ্রিস্টাব্দে 1818 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল জোলভেরেইন শুল্ক সংঘ। ভবিষ্যতে প্রাশিয়ার নেতৃত্বে জার্মানি যাতে ঐক্যবদ্ধ হয় তার পথ প্রশস্ত করেছিল এই জোলভেরেইন। এবং শুধু তাই নয়, জার্মানিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত ছিল। 1830 খ্রিস্টাব্দে জার্মান জুলাই বিপ্লবের প্রভাবে জার্মান রাষ্ট্রের জোরদার আন্দোলন শুরু হয়। এবং সেখানে আমরা দেখব কয়েকটি রাজ্য অস্ট্রিয়ার দখলে চলে যায়। এবং 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব শুরু হলে আমরা রক্ষণশীলের যিনি প্রতীক নেতা, সে মেটার্নিক অস্ট্রিয়া ছেড়ে ইংল্যান্ডে আশ্রয় নেয়। এবং জার্মান সাহিত্যিক, কবি এদের প্রচেষ্টাতে, আমি কতদিন বলেছি, সেবাস্টিয়ান এদের প্রচেষ্টায় প্ল্যান জার্মানিজম প্রতিষ্ঠিত হয়েছিল বা সর্ব জার্মানবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টে তারা মিলিত হয়েছিল ও মিলিত হয়ে প্রাশীয় রাজ সেই সময় যিনি ছিলেন চতুর্থ ফ্রেডরিক উইলিয়ামকে ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট বলে বা জার্মানির সম্রাট পদ গ্রহণের জন্য আবেদন করে। কিন্তু তিনি অস্ট্রিয়ার ভয়ে এই পদ, জার্মান সম্রাট পদ
গ্রহণ করেননি। এবং পরবর্তীকালে ক্রিমিয়ার যুদ্ধ 1853, এই ক্রিমিয়ার যুদ্ধের পর রুশ সাহায্য থেকে অস্ট্রিয়া বঞ্চিত হলে জার্মানির ঐক্য আন্দোলন সুসংগঠিত হতে থাকে এবং 1862 থেকে জার্মানির ঐক্য আন্দোলন বিশেষ করে যার নেতৃত্বে, প্রাশিয়ার নেতৃত্বে অগ্রসর হয়। এই প্রাশিয়ার উত্থানে বিশেষভাবে সেই সময় যিনি প্রাশিয়ার প্রধানমন্ত্রীত্বের পদ গ্রহণ করেছিলেন তিনি হলেন অটো ভান বিসমার্ক এবং তিনি ছিলেন তৎকালীন সময়ে এক সুচতুর, ধুরন্ধর রাজনীতিবিদ এবং তার সাথেই তারই প্রচেষ্টায় জার্মানিতে কি হয়েছিল না নবযুগের, ঐক্য আন্দোলনের নবযুগের সূচনা ঘটেছিল। তাহলে কার নেতৃত্বে জার্মানি ঐক্য আন্দোলন শুরু হয়েছিল না আমরা বলবো অটো ভান বিসমার্ক। বিসমার্কের পুরো নামটা তোমরা এটা লিখে নাও। বিসমার্কের পুরো নাম কি না পুরো নাম হচ্ছে অটো ভান বিসমার্ক। অটো ভান বিসমার্ক ইনি 1815 খ্রিস্টাব্দে বাডেনবার্গের এক জমিদার পরিবারে জন্ম হয়েছিল অটো ভান বিসমার্কের। কাবুলের ন্যায় তিনিও রাজতন্ত্রে ঘোরতর সমর্থক ছিলেন এবং তিনি মনে করতেন যে জার্মানির ঐক্য আন্দোলন হবে প্রাশিয়ার নেতৃত্বে এবং এ ব্যাপারে তিনি যে নীতি অবলম্বন করেছিলেন সেটি হলো রক্ত ও লৌহ নীতি। তাহলে রক্ত ও লৌহ নীতি এইটা প্রবর্তক করেছিলেন কে? অটো ভান বিসমার্ক। অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড আয়রন পলিসি যেটা আমরা বলছি তার প্রবর্তক হলেন অটো ভান বিসমার্ক এবং মূলত তিনি 3টে যুদ্ধ করেছিলেন। আমি একটু পরে তোমাদের দুটো বিষয় নিয়ে আলোচনা করছি ডিটেলসে। একটা হচ্ছে জোলভেরি আর দ্বিতীয়টি হচ্ছে রক্ত লৌহ নীতি। এখন আমরা অটো ভান বিসমার্কের যুদ্ধ নীতিটা নিয়ে আলোচনা করছি। তিনি মূলত 3টি যুদ্ধের দ্বারা জার্মানিকে প্রাশিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই 3টি যুদ্ধ কি কি না প্রথম আমরা বলতে পারি ডেনমার্কের বিরুদ্ধে স্লেজুইক হলস্টিনকে কেন্দ্র করে অস্ট্রিয়ার সাহায্যে স্লেজুইক হলস্টিনের যুদ্ধ 1864, 1866-তে স্যাডওয়ার যুদ্ধ, 1870-এ সেগানের যুদ্ধ। এখন আমরা তাহলে প্রথম জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের প্রথম যুদ্ধ আমরা যেটা পেলাম তাহলে সেটা কবে না 1866
64 খ্রিস্টাব্দে স্লেজউইক ও হলস্টিনের যুদ্ধ, এটা লিখে নাও। 1864 খ্রিস্টাব্দে স্লেজউইক ও হলস্টিনের যুদ্ধ। না, প্রাশিয়া ও ডেনমার্কের সীমান্তে স্লেজউইক এবং হলস্টিন নামে দুটি অঞ্চল ডেনমার্কের অধীন ছিল। বিসমার্ক এই দুটি পাওয়ার উদ্দেশ্যে, এই দুটি স্বাধীন অঞ্চলকে পাওয়ার উদ্দেশ্যে অস্ট্রিয়ার সাথে একটা আঁতাত করে ফেলেছিল এবং তারই পরিণতি হিসাবে 1864 খ্রিস্টাব্দে ডেনমার্কের বিরুদ্ধে এই দুটি রাজ্যকে পাওয়ার উদ্দেশ্যে স্লেজউইক এবং হলস্টিন এই দুটি অঞ্চল, কিন্তু এটি মনে রাখো, স্লেজউইক এবং হলস্টিন এই দুটি রাজ্য পাওয়ার জন্য তারা যুদ্ধ করলো অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে। এবং যুদ্ধে অস্ট্রীয় প্রাশীয় বাহিনীর কাছে ডেনমার্ক পরাজিত হলো এবং ডেনমার্ক পরাজিত হয়ে 1865-তে একটি সন্ধি স্বাক্ষর করল। 1865 লিখে নাও। 65 খ্রিস্টাব্দে ডেনমার্ক এবং অস্ট্রিয়ার সাথে একটি সন্ধি স্বাক্ষরিত হলো। সেই সন্ধি হলো গ্যাস্টিনের সন্ধি। গ্যাস্টিন গয়জমলা আকার, গ্যাস্টিনের সন্ধি, এটি পড়ে তোমাদের গ্যাস্টিনের সন্ধি। 1865-তে গ্যাস্টিনের সন্ধি। এই গ্যাস্টিনের সন্ধি শর্ত অনুযায়ী ডেনমার্ক পরাজয় হয়ে দুটি প্রদেশ যৌথ শক্তির হাতে তুলে দিল এবং শান্তির বাতাবরণ সৃষ্টি করলো। অপরদিকে এই সন্ধি শর্ত অনুযায়ী বিসমার্ক, আমি একটু আগেই বললাম, চতুর ধুরন্ধর রাজনীতিবিদ, তিনি কি করলেন না, এই দুটি প্রদেশকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিলেন। কারণ স্লেজউইক ছিল অস্ট্রীয় ভাষাভাষী অঞ্চল। এই স্লেজউইককে প্রাশিয়া নিজের দখলে রাখে এবং হলস্টিন ছিল জার্মান ভাষাভাষী অঞ্চল। এই জার্মান ভাষাভাষী অঞ্চলটাকে অস্ট্রিয়াকে প্রদান করল। কারণটা কি না, এরা জার্মানির সাথে অন্তর্ভুক্ত হতে চায়। পরবর্তীকালে আমরা দেখব যে এই হলস্টিনের উপর অস্ট্রিয়বাসীদের অত্যাচার শুরু হলে হলস্টিনবাসীরা বিসমার্ক তথা প্রাশিয়ার কাছে সাহায্য প্রার্থনা করল এবং বাধ্য হয়ে 1866 খ্রিস্টাব্দে এটি প্রথম যুদ্ধ, এটি বিসমার্কের প্রথম যুদ্ধ। তাহলে 1864 খ্রিস্টাব্দে স্লেজউইক হলস্টিনের যুদ্ধ হলো এবং দ্বিতীয় যুদ্ধটা দেখো। তাহলে এই স্লেজউইক এবং হলস্টিন, আমরা এই মধ্যে হলস্টিন অস্ট্রিয়ার অন্তর্ভুক্ত, কিন্তু অস্ট্রিয়ার অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে প্রাশিয়া তথা বিসমার্কের সাহায্য প্রার্থনা করল
এবং বিসমার্ক গোপনে রাশিয়া ও ফ্রান্স ও ইতালিকে পক্ষ এনে তাদের মধ্যে একটা সমঝোতা করে ফেলল। পক্ষে এনে হলস্টিনকে রক্ষার উদ্দেশ্যে 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল, যেটি ইতিহাস খ্যাত 2 নম্বর যুদ্ধ, বিসমার্কের স্যাডোয়ার যুদ্ধ। স্যাডোয়ার যুদ্ধ কবে ঘটেছিল? 1866 খ্রিস্টাব্দে। এই যুদ্ধের অপর নামও আছে। এই যুদ্ধ 7 সপ্তাহ ধরে চলেছিল, এই জন্য এই যুদ্ধকে বলা হতো 7 সপ্তাহের যুদ্ধ। লিখে না, স্যাডোয়ার যুদ্ধের অপর নাম 7 সপ্তাহের যুদ্ধ। আবার জার্মান ভাষাতে একে কনিগ্রাৎসুর যুদ্ধ, কনিগ্রাৎসুর যুদ্ধ, এটাও বলা হয় স্যাডোয়ার যুদ্ধের অপর নাম। এবং এই কনিগ্রাৎসুর যুদ্ধে 7 সপ্তাহ ধরে যুদ্ধ চলার পর অস্ট্রিয়া পরাজিত হলো, এবং পরাজিত হওয়ার ফলে জার্মানি থেকে এবং উভয়ের মধ্যে একটা সন্ধি স্বাক্ষরিত হলো 1867-তে একটা সন্ধি হলো এই যুদ্ধের পরিসমাপ্তির পর। সেটা হলো প্রাগের সন্ধি। কবে? একটু আগে বললাম, বলো, 1867 খ্রিস্টাব্দে। 67 খ্রিস্টাব্দে প্রাগের সন্ধি দ্বারা কি হলো না, স্যাডোয়ার যুদ্ধের অবসান ঘটল এবং জার্মানি থেকে অস্ট্রিয়ার কর্তৃত্বের অবসান ঘটল এই প্রাগের সন্ধি দ্বারা। অর্থাৎ জার্মানি ঐক্য আন্দোলনের পথ প্রশস্ত হলো। শুধু তাই নয়, আমরা হলস্টিনকে জার্মান সাম্রাজ্যভুক্ত করা হলো, অর্থাৎ প্রাশিয়া একাধিপত্যের বিস্তার ঘটল এবং প্রাশীয় সম্রাট কাইজার প্রথম উইলিয়ামকে কি করা হলো না, জার্মানির সম্রাট বলে ঘোষণা করা হলো। কিন্তু ইতিমধ্যে আমরা জানি দক্ষিণ জার্মানিতে ফ্রান্সের কর্তৃত্বাধীন ছিল। এই জন্য বিসমার্ক চাইছিল ফ্রান্সের সাথে একটা যুদ্ধ ঘটাতে, এবং সেই সময় ফ্রান্সের যিনি সম্রাট ছিলেন নেপোলিয়নের ভ্রাতস্পুত্র লুই নেপোলিয়ন, পরবর্তীকালে তিনি তৃতীয় নেপোলিয়ন নামে পরিচিত, সেই তৃতীয় নেপোলিয়নের কর্তৃত্বের অবসান ঘটাতে এর জন্য তিনি কি করছিলেন না, মূলত স্পেনের সিংহাসনের উত্তরাধিকার বিষয়ে কে কেন্দ্র করে স্পেনের সিংহাসনের উত্তরাধিকারকে কেন্দ্র করে প্রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে। একটু আগে আমরা দেখলাম যে 7 সপ্তাহের যে যুদ্ধ বা স্যাডোয়ার যুদ্ধ, সেই যুদ্ধে বিসমার্ক
ফ্রান্স, রাশিয়া এবং তার সাথে ইতালির সাহায্য নিয়েছিল, নিরপেক্ষ নীতি দিয়েছিল। কিন্তু এখানে ফ্রান্সের বিরুদ্ধে যদি পদক্ষেপ নেওয়া যায় তবেই সম্পূর্ণ জার্মানি ঐক্যবদ্ধ হবে এবং স্পেনের সিংহাসনকে কেন্দ্র করে উভয়ের মধ্যে একটা মতবিরোধ সৃষ্টি হয়। এই সময় 1870 খ্রিস্টাব্দে, 69 খ্রিস্টাব্দেই বলো, প্রাসীয় সম্রাট কাইজার প্রথম উইলিয়াম, প্রাসিয়ার সম্রাটকে কি বলা হতো? কাইজার। এই লিখে নাও, প্রাসীয় সম্রাটকে কাইজার বলা হতো, কাইজার। এই কাইজার প্রথম উইলিয়াম কাইজার প্রথম উইলিয়াম অসুস্থ ছিলেন। তিনি প্রাশিয়ার এমস নামক স্থানে পার্বত্য অঞ্চলে স্বাস্থ্য নিবাসে বসবাস করছিলেন। এই স্পেনের সিংহাসনের উত্তরাধিকার দ্বন্দ্বকে কেন্দ্র করে সেই সময় কাউন্ট বেনেদিটি বলে একজন ফরাসি রাষ্ট্রদূত প্রাসীয় সম্রাটের সাথে দেখা করেন এবং সেই প্রাসীয় সম্রাটের সাথে দেখা করার ইতিবৃত্তান্ত কাইজার প্রথম উইলিয়াম টেলিগ্রাম মারফত বিসমার্ককে পাঠিয়ে দেন এবং এই বিসমার্ককে পাঠানোর পর বিসমার্ক চালাকি করে একটু ধুরন্ধর রাজনীতি নিয়ে তিনি কি করলেন না, কিছু কিছু শব্দ বাদ দিয়ে তার পরের দিনে নিউজ পেপারে এই টেলিগ্রাফের খবরটি পৌঁছে দেয়। কবে না 1870 খ্রিস্টাব্দের 13 জুলাই এটি ইতিহাসে প্রকাশ করে দেন সংবাদ মাধ্যমে যে কাউন্ট বেনেডিক্টির সাথে কাইজার প্রথম উইলিয়ামের যে কথাবার্তা হয়েছে তা তিনি বিকৃত করে প্রকাশ করে দেন। এটা ইতিহাসে এমস টেলিগ্রাম নামে পরিচিত। তাহলে এমস টেলিগ্রাম বলতে কি বোঝায় আমি একটু আগে বললাম। এমস টেলিগ্রাম এটা তোমরা একটু লিখে নাও না, 1870 খ্রিস্টাব্দে 13 জুলাই এটা প্রকাশ করে এমস টেলিগ্রাম এবং এর ফলে ফরাসিবাসীর মনে হতাশা এসেছিল যে তাদের ফরাসি রাষ্ট্রদূত প্রাসীয় রাজের কাছে আত্মসমর্পণ করেছে, চরম অপমানিত হয়েছে এবং ক্ষমা প্রার্থনা করেছে। সমগ্র দেশে ফ্রান্সের অধিবাসীরা ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে। এই অবস্থায় বাধ্য হয়ে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধ ইতিহাসে বিসমার্কের তৃতীয় যুদ্ধ, সেটি আমি এবং সঙ্গে তার ছিল ইতালি, সেটা হলো সেডানের যুদ্ধ। কবে 1870 খ্রিস্টাব্দ সেডানের যুদ্ধ। সেই 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধ শুরু হলে উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয়। শেষ পর্যন্ত বিসমার্কের ধুরন্ধর সেনাপতিত্বে এবং কূটনৈতিক পরামর্শে ফ্রান্স পরাজিত হয় এবং ফ্রান্সের পরাজয়ের ফলে
1871 খ্রিস্টাব্দে উভয়ের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হয়। কবে? 1871 খ্রিস্টাব্দের 10ই মে। 1871 খ্রিস্টাব্দের 10ই মে, 10 মে যে সন্ধিটি হয় ফ্রাঙ্কফুর্টের সন্ধি। ফ্রান্স পরাজয় স্বীকার করে এবং দক্ষিণ জার্মানি রাশিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়। ইতিপূর্বে স্যাডওয়ার যুদ্ধের মাধ্যমে উত্তর জার্মানিটা ঐক্যবদ্ধ হয়েছে এবং প্রাশীয় সম্রাটকে জার্মানির সম্রাট বলে ঘোষণা করা হয়। অর্থাৎ সন্ধি শর্ত অনুযায়ী দক্ষিণ জার্মান রাজ্যগুলিকে জার্মানির অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং তার সাথে সাথে ইতালির ঐক্য আন্দোলনকে সাহায্য করার জন্য, অর্থাৎ ইতালি সেডানের যুদ্ধে সাহায্য করার জন্য রোম অধিকার করে। এর ফলে ইতালীয় ঐক্য আন্দোলন সুসম্পন্ন হয়, জার্মানির ঐক্য আন্দোলন সুসম্পন্ন হয় এবং 1871 খ্রিস্টাব্দে 18ই জানুয়ারি ভার্সায় শহরে প্রাশীয় সম্রাট কাইজার প্রথম উইলিয়াম জার্মানির সম্রাট হিসাবে নিজেকে ঘোষণা করে এবং তার প্রধানমন্ত্রী হন অটো ভান বিসমার্ক। অর্থাৎ তাহলে আমরা এইভাবে জার্মানির ঐক্য আন্দোলন সুসম্পন্ন হয়। তাহলে আমরা দেখো একটা জার্মানির ঐক্য আন্দোলনের একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ পেলাম, কিন্তু দুটো জিনিস আমাদের বাকি থেকে গেল। একটা হচ্ছে জোলভেরিন জিনিসটা কি সেটা একটু ডিটেলসে জানবো এবং তার সাথে রক্ত লৌহ নীতি বিসমার্কের আমরা পরে এটা নিয়ে একটুখানি আলোচনা করছি। তাহলে এই প্রসঙ্গে একটি তাহলে ঐক্য আমরা প্রশ্ন লিখব প্রাশিয়ার নেতৃত্বে। এই প্রশ্নটি লিখে নাও, 8 নম্বরের প্রশ্ন। প্রাশিয়ার নেতৃত্বে জার্মানি কিভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, বা বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য আন্দোলন সম্পর্কে লেখো। 8 নম্বরের প্রশ্ন। এই দুটি প্রশ্ন কবে হলো? তাহলে 1871 খ্রিস্টাব্দে। এইটি মোটামুটি আমরা জার্মানির ঐক্য আন্দোলন সম্পর্কে জানলাম। আমরা পরের স্টেপে এক্ষুনি আসছি।